হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনিটস টু স্পয়েল ইট। আজকে আমি এক্সপ্লেন করব রানী মুখার্জির অনেক আগের একটা ফিল্ম যার নাম রাজা কি আয়েগি বারাত। শরীরটা খারাপ থাকার কারণে আমার গলাটা একটু বসে গেছে, চেষ্টা করছি যতটা ভালোভাবে বলা যায়। আশা করছি তোমাদের বুঝতে খুব একটা সমস্যা হবে না। তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছো যে এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। এই ফিল্ম অনুযায়ী যখন বিয়ে হয় মানুষ এইভাবেই নাচে। আমি যখন এই ফিল্মটা দেখি আমি ভাবেছি কতটাই বা খারাপ দেখাতে পারে, কিন্তু না, আমি ভুল ছিলাম। আমি যতটা খারাপ ভাবতে পারি তার থেকেও বেশি খারাপ এই বলিউড ফিল্ম আমাদেরকে দেখাতে পারে। এই ফিল্মে প্রচুর প্রবলেম্যাটিক জিনিস আছে যেগুলোকে একদম নর্মালাইজ করা হয়েছে। তো টাইম ওয়েস্ট না করে টপিকে আসা যাক। এই হচ্ছে আমাদের ফিল্মের মেন হিরোইন যার নাম মালা, এবং সে একটা ডিলিউশনে থাকে যে তাকে বিয়ে করার জন্য একটা রাজকুমার আসবে। অ্যান্ড আগেকার ম্যাক্সিমাম বলিউড ফিল্ম অনুযায়ী মেয়েদের ম্যাক্সিমাম সময় মাইন্ডসেট এটাই থাকতো। আর এই হচ্ছে মালার বাবা, যে র্যান্ডম চুরি ছিনতাই করা বাচ্চাদেরকে নিয়ে অ্যাডাপ্ট করতে লেগে যায়, এবং এই পুলিশওয়ালাকেও এই লোকটি অ্যাডাপ্ট করেছিল যখন সে চুরি ছিনতাই করত। এই লোকই তাকে ছোট থেকে লিখিয়েছে, পড়িয়েছে এবং মানুষ করেছে। কিন্তু ওল্ড হিন্দি ফিল্ম প্রোপাগান্ডা অনুযায়ী এই পুলিশওয়ালা সানগ্লাস পরে এসেছে বলে এই লোক তাকে চিনতেই পারছে না, কারণ অ্যাকর্ডিং টু বলিউড সানগ্লাস ইজ ইকুয়াল টু প্লাস্টিক সার্জারি। আর এই হচ্ছে আমাদের হিরোর বাবা, যে অবভিয়াসলি প্রচুর বড়লোক, এবং বড়লোক হলে তো বলিউড ফিল্মসে অ্যারোগ্যান্ট হতেই হবে। আর এই হচ্ছে আমাদের হিরোর ভাই, যে এই বাড়ির বাকি ক্যারেক্টারদের অনুযায়ী অনেকটাই ভালো, কিন্তু তার কথায় কথায় ইগো হার্ট হয়ে যায়, তাই এই বাড়ি থেকে সে ছেড়ে চলে যেতে চায়। কিন্তু তার ওয়াইফ মানে না, সেটার রিজন থাকে যে এতদিন বাড়িতে থাকার পরে কেই বা বাড়ি ছেড়ে যেতে চায়, এবং এই বউ তার বোনকেও ডেকে নেয় এই বাড়িতে, এবং সে চায় এই ফিল্মে যে ভিলেন টাইপের হিরোটা আছে রাজ, তার সাথে তার বোন যেন বিয়ে করে নেয়। এর পরের সিনে আমরা মালাকে দেখি, যে বৃষ্টিতে ভিজছিল, এবং তার সাথে একজন মহিলাও ছিল যাকে আমি বলতে পারবো না সে কে, কারণ সে রাজের বাড়িতে কাজ করতো এবং মালার বাড়িতে থাকতো। এবং আমাদের এই ভিলেন টাইপের হিরো রাজ, সে মালাকে গাড়িতে বসতে বলে অ্যান্ড দেন এইভাবে তাকে দেখে। हाँ मौसी बैठ जाओ। মালা গাড়িতে বসে পড়ার পরও নো নো নো, রাজ তাকে দেখা ছাড়ে না। অ্যান্ড তারপরে তারা যখন বাড়িতে চলে যায় তখন মালার বাবা রাজের ওপরে চিল্লাতে লাগে, কারণ সে জানতো রাজ কেমন টাইপের ছেলে। এবং কিছুক্ষণ পরে আমরা জানতে পারি মালাও এই লোকের অ্যাডপ্টেড মেয়ে। পরের সিনে আমরা জানতে পারি মালার একটি বন্ধু, যার এখনো বিয়ে হয়নি কিন্তু সে প্রেগনেন্ট হয়ে গেছে, এবং সেও একটা ডিলিউশনে রয়েছে যে তার বয়ফ্রেন্ড তাকে বিয়ে করে নেবে। সাইড বাই সাইড আমরা দেখি আমাদের ভিলেন টাইপের হিরো রাজ মালাকে কন্টিনিউ স্টক করে যাচ্ছে, এবং সেটাও খুব ক্রিপি ওয়েতে। তারপরে তারা জানতে পারে এই বান্ধবীর বয়ফ্রেন্ড অলরেডি আরেকটা বিয়ে করতে লেগেছে, তাই তারা ডাইরেক্টলি পৌঁছে যায় বিয়ের মণ্ডপে। অ্যান্ড রাজ এই ছেলেটির বন্ধু ছিল। তারপরে এই ছেলেটি মালার বান্ধবীকে চিনতেই অস্বীকার করে। তখন আমাদের এই বোন অর্থাৎ মালার বান্ধবী বলে যে সে বিয়ে করতেই চায় না। এন্ড তারপরে আমাদের এই ভিলেন টাইপের হিরো রাজ একটা সুবিচার দেয়। जो औरत मर्द के साथ नहीं जीती उन्हें दुनिया वाले गंदी कहते हैं। এটা শুনে মালা তাকে একটা চর বসিয়ে দেয় এবং মেয়েদেরকে নিয়ে অনেক কিছু বলতে লাগে, যেমন মেয়েদের কারো দরকার নেই, মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হয় না, এটসেট্রা এটসেট্রা। কিন্তু নো নো নো, তোমরা মালার কথাটাই শোনো, কারণ এরপরে সারা ফিল্ম ধরে মালা যা যা করবে তার এই কথাগুলো ঠিক কি ভুল তোমরাই বুঝতে পেরে যাবে। অ্যান্ড তারপরে আমরা দেখি রাজের ইগো হার্ট হয়ে গেছে চর খেয়ে, তো সে প্রচুর ড্রিঙ্ক করতে লাগে। তারপরে আমরা মালাকে দেখি যে স্কুল টিচার হিসেবে পিকনিকে গিয়েছিল বাচ্চাদের সাথে পিকনিক করার জন্য, এবং তারপরে সেটা হয় যেটা আমার থাম্বনেলে লেখা আছে। রাজ মালা করে পিকনিকে বাচ্চাদের সামনে, বাচ্চারা কভার করে নিয়ে আসে মালাকে। তারপরে আমরা রাজকে দেখি যে এইটা বলছিল, तुम शायद भूल गए प्रकाश की शादी में एक लड़की ने मेरे मुंह पर तमाचा मारा था। हाँ तो आज मैंने उसके मुंह पर ऐसा तमाचा मारा है कि अब वो जिंदगी भर सर उठाकर जी नहीं सकेगी। And তারপরে মালার সৎ বাবা রাজাকে মারতেই যাবে, কিন্তু এমন সময় এই পুলিশওয়ালা এসে যায় এবং মালার বাবাকে বলে যে না না, তুমি কিছু করো না, কারণ কানুন আছে, কানুনই তাকে শাস্তি দেবে। আর এবার শোনো রাজের বড়লোক বাবা পুলিশ ইনভেস্টিগেশনে কি বলে। वाह, आपकी तो तारीफ करनी पड़ेगी इंस्पेक्टर खान। एक पब्लिक सर्वेंट होके पब्लिक के साथ कैसा सलूक कर रहे हैं। थोड़ी तारीफ अपने बेटे की नहीं करेंगे, जिसने एक मासूम लड़की की इज्जत छोटे छोटे बच्चों के सामने नीलाम कर दी। तुम मिडिल क्लास के हो ना, तुम्हें क्या मालूम कि अय्याशी क्या होती है, दौलत का नशा क्या होता है।
এবং তাদের প্ল্যান এইটা হয়। राय साहब, हिंदुस्तान की अदालतों में मुझे ज्ञान प्रकाश नहीं, माइक टाइसन के नाम से बुलाया जाता है। जिस तरह वो बॉक्सिंग रिंग में उतर के घूंसों की बौछार कर देता है, उसी तरह मैं আদালত में गंदे और अश्लील सवालों की बारिश कर देता हूँ। মালা একজন বোল্ড লেডি, তাই তার কোনো উত্তর দিতেই লজ্জা লাগে না। সে প্রত্যেকটা উত্তর খুব ভালোভাবে এবং স্পষ্টভাবে দেয়। जिसने मेरी जिंदगी को गाली बना दिया वो आपको मासूम लग रहा है, इसलिए कि उसने आपकी जेब में हरे हरे नोट भर दिए। अगर नोटों के लिए ऐसे ही अपनी जमीन को बेचते रहे तो एक दिन इसी कटहरे में मेरी जगह आपकी बेटी खड़ी होगी। আর অ্যাকচুয়ালি মালার জবাবগুলো কোর্ট সিনে বেশ ভালো ছিল, কিন্তু নো নো নো, তোমরা মালার কথাতে এসো না, কারণ পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। তারপরে গুন্ডার দলের লোকেরা প্ল্যান করে যে মালাকে কিভাবে মেরে ফেলা যায়। खोल दे साली का मुंह, इसके मुंह में तेजाब डालता हूँ। প্রথম হিয়ারিং এ মালা বোল্ডলি জবাব দেওয়ার পরে সেকেন্ড দিনে আমরা দেখি মালা বলে যে সে তার রেপিস্টকে বিয়ে করতে চায়, এবং সেটার কারণ দেখায় যে কারণ ও তো জেলে চলে যাবে, কিন্তু সম্মান তো আমার গেছে, কানুনের না। আর এই মালাকে আমরা একটু আগে এটা বলতে দেখি। हम जैसी औरतों को अगर दुनिया ने गंदी भी कहा तो हम उफ नहीं करेंगे, लेकिन तुम जैसे नामर्द को तो अपना हाल भी नहीं रखें। তো কোর্টই বা কি করবে, ভিকটিম নিজেই চাইছে যে শাস্তি না দিয়ে বিয়ে করতে, কাজেই কোর্টও সেটাই রাজি হয়ে যায়। কিন্তু এ আর এর ফুল ফ্যামিলি খুশি না এই বিয়েতে। तुम्हारी इस जलील हरकत की वजह से एक 2 कौड़ी के पुलिस ऑफिसर ने हमसे जिस तरह बातें की हम ही जानते हैं। तुम्हें इस खानदान की इज्जत का ख्याल है कि नहीं? आई एम सॉरी डैड। सॉरी? तुम्हारे सॉरी कहने से इस हवेली में लगे हुए दाग मिट जाएंगे क्या? अरे जवानी इतनी भड़क रही थी तो खरीद लेते उस चीज को, यूं ही मुंह मारने की क्या जरूरत थी? गुस्सा थूक दीजिए बाबूजी, अच्छा है, गलती हो गई। অ্যান্ড তারপরে ওদের বিয়ে হয়ে যায়। অ্যান্ড তারপরে মালার মেন মোটিভ হয়ে দাঁড়ায় রেপিস্ট এবং তার ফ্যামিলিকে খুশি করা, তাদের ফ্যামিলির যোগ্য বউ হয়ে দেখানো। তারপরে সিনে রাজের গার্লফ্রেন্ডের সাথে এইভাবে চিপকে ছিল, কিন্তু এইখানে মালার বক্তব্য ছিল যে তার দেবতার মতন স্বামীকে এই মেয়েটি পিছু করছে। এন্ড তারপর আমরা মালাকে নাচতে দেখি। মালা যে একা একাই নাচছে, লজ্জা পাচ্ছে, এবং সাথে সাথে তার বাবাও নাচছে এবং সবাই নাচছে। তারা নাচছে কারণ মালা তার সাথে বিয়ে হয়ে যাচ্ছে তাই। এবার এখান থেকে প্লট টুইস্ট হয়ে বৌমা শাশুড়ির টিপিক্যাল সিরিয়ালসের মতন হয়ে যায় জিনিসটা, যেখানে ননদ খালি টর্চার করতে যায় এবং মেয়েটি তার কথায় কথায় জবাব দেয়। রাজ ঠিক এইভাবে নাচছিল তার বৌদির বোনের সাথে, কিন্তু অ্যাকর্ডিং টু মালা তার স্বামী একদম ঠিক, ভুল তো এই মেয়েটা। অ্যান্ড আমরা তারপর রাজকেও দেখি সে মালার প্রতি কতটা ইন্টারেস্টেড। यार राज, महफिल में सभी हैं, सिर्फ वही नहीं है जिनके लिए महफिल सजी है। सुरेश, जूतों को पैरों में पहना जाता है, सर पर नहीं रखा जाता। दोबारा उस 2 टके की लौंडिया को अगर भाभी कहा तो जान से मार दूंगा। তারপরে রাজের বন্ধুরা ওখানে মজা ওড়ায় এটা নিয়ে যে সবাই জানে যে কি জন্য এই বিয়েটা হয়েছে। তারপরে সেখানে মালা এসে যায় এবং মালার মনে হয় যে এই শয়তান মেয়ের থেকে তার পতিদেবকে বাঁচানো উচিত, তাই সে সোজা গিয়ে রাজকে কিস করে দেয়। তারপর আমরা দেখি মালার বাবাকে আজব ভাবে নাচতে নাচতে 50টা লোককে নিয়ে সেই বাড়িতে ঢুকতে, তারপরে কিছু ডায়লগস দেয় অ্যান্ড দেন আবার নাচতে নাচতে বেরিয়ে যায়। তারপরে রাজ তার বৌদির বোনের সাথে ঠিক এইভাবে বসেছিল আর মালা সেখানে এসে যায় এবং কথা শোনায়। না, ভুল ভাবছো তোমরা, রাজকে না, মেয়েটিকে কথা শোনায়, কারণ সব দোষ তো ওই মেয়েটির। तुमको इतनी भी तमीज नहीं है कि बिना इजाजत किसी के यहाँ नहीं जाना चाहिए? तुम सिखाओगी मुझे तमीज? तमीज होती तो मेरे मर्द की बाहों में एक बाजारू औरत की तरह ना पड़ी होती। यू बिच, ये अंग्रेजी गाली अपने पास ही रखना। हिंदी में एक गाली सुना दी तो सारा खानदान कब्र से बाहर आ जाएगा। माला, चिल्ला मत चुड़ैल, वरना बाल पकड़ के यहाँ से घसीटते हुए ले जाऊंगी। রাজের সাথে সে পোলাইটলি কথা বলে, কারণ রাজের তো কোনো ভুলই নেই। चलिए घर चलिए। তার পরের সিনে মালা ভগবানকে পুজো দিচ্ছিল, কিন্তু তখনই রাজ এসে তাকে মারতে লাগে এবং তারপরে মালাকে বেল্ট দিয়েও মারতে লাগে। এত জোরে মারে যে মালার হাতে বেল্টের দাগও হয়ে যায়। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরও আমাদের এই দিদি বলে যে তুমি আমাকে যতই মারো না কেন আমি তোমায় ছেড়ে কিছুতেই যাব না। और इस बेल्ट से लिख दीजिए मेरी पीठ पर कि मैं तुम्हारी पत्नी नहीं हूँ। लेकिन याद रखना, जितने भी जख्म दोगे हर जख्म से एक ही आवाज आएगी, जीते जी घर से कभी नहीं जाऊंगी। जाऊंगी तो मरने के बाद, वो भी तुम्हारे कंधे पर सवार होकर।
অ্যান্ড এইসব মারধর এই কারণে হচ্ছিল কারণ লকার থেকে কিছু টাকা মালা একটু গরিব লোককে দিয়ে দিয়েছিল। আর তারপরে হঠাৎই সেখানে মালার বাবা চলে আসে এবং রাজের একটা মামাও সেখানে চলে আসে এবং তাদের মধ্যে আবার মিটমাট সবকিছু হয়ে যায়। কিন্তু তারপরে আমরা জানতে পারি মামা খালি ভালো সাজার অ্যাক্টিং করছিল, মামাও ভিলেন। তো মামা রাজকে বলে যে যাও ওনাদের পা ছুঁয়ে ক্ষমা চাও, কিন্তু মালার বাবা তাকে আটকে নেয় এবং বলে তুমি যদি আমার পা ছোও তাহলে তো আমি নরকে যাব, কারণ তুমি তো আমাদের জামাই। এবং তারপরে এই মামা চাল চালার জন্য তাদেরকে হানিমুনে একটা এমন জায়গায় পাঠিয়ে দেয় যেখানে প্রচুর সাপ থাকে। অ্যান্ড আই ডোন্ট নো ফর হোয়াট রিজন এই মামাও তাদের সাথে হানিমুনে যায়। তো মালা এই সাপকে দেখে নেয় এবং ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। এই দুজনের মনে হয় যে মালা মারা গেছে, তাই এরা খুব খুশি হয়ে যায় এবং রাজ যখন ভেতরে যায় তখন সাপ রাজকে ছোবল দিয়ে দেয়। তো আমাদের এই দিদি মালা যে এতক্ষণ অজ্ঞান হয়েছিল সে হঠাৎ পিসি সরকারের জাদুর মতন হঠাৎ উঠে পড়লো, রাজের পা থেকে বিষ বার করলো, দেন আবার অজ্ঞান হয়ে গেল। এই ঘটনার পরে মালার লাইফে একটা মিশন তো সাকসেসফুল হয়েই যায়, তার পতিদেব তার উপরে ইমপ্রেস হয়ে যায়। কিন্তু না, গল্প এখানেই শেষ হয় না, কারণ এখনো তো শ্বশুর বাড়ির বাকি লোকরা বেঁচে আছে ইমপ্রেস করার জন্য, তাদেরকেও তো ইমপ্রেস করতে হবে। এবং তারপরে তাদের মধ্যে একটা অদ্ভুত ধরনের নাচও হয়। তারপরে আমরা এই বৌদিকে আর মামাকে দেখি প্ল্যান বানাতে মালাকে মারার জন্য। তারা প্ল্যান বানায় যে যেমন রান্না করার সময় গ্যাস পেটে বউরা আগুনে মারা যায় সেরকম ভাবে তারা মালাকে মারবে এবং তারা অনেকক্ষণের জন্য গ্যাস অন করে চলে আসে যাতে মালা গিয়ে আগুন ধরে এবং সেটা ফেটে মালা মারা যায়। কিন্তু এখানে একটা ভাবার বিষয় হলো আমাদের বাড়িতে যখন গ্যাস অন থাকে আমরা গ্যাসের গন্ধ পাই না, তো আমরা যখন জ্বালাতে যাই তখন আমরা দেখতে পাই যে গ্যাসের নবটা অন আছে, কিন্তু ফিল্মে নো, তুমি দেখতেও পাবে না, তুমি গন্ধও পাবে না, কারণ ডাইরেক্টর সেটা চাইছে না তাই। কিন্তু লাকিলি মালার কাছে আগুন জ্বলছিল না, তাই সেখানে এক বোন এসে যায় এবং আগুন জ্বালাতে গিয়ে তার গায়ে আগুন জ্বলে যায় এবং খুব খারাপ ভিএফএক্স এর সাথে সে মারা যায়। তারপরে রাজ তার ফ্যামিলির সাথে মালার জন্য ঝগড়া করতে লাগে আর তারপরে তারা বাড়ি ছেড়ে চলেই যাবে। এমন সময় রাজের বাবা একটা বড় ফ্লাওয়ার ভাস নিয়ে মালার মাথায় মারে। মালাকে মেরেছিল তো মাথার পেছনে, কিন্তু মালা চোট পায় কপালে। তারপরে মালার খুব সিরিয়াস কন্ডিশন হয়েছে এবং হসপিটালে ঢুকে থাকে। বাকিরা তারপরে প্ল্যান বানায় যে মালার কিছু হয়ে গেলেই ভালো হয়, কারণ না হলে তো মালা উঠে বলে দেবে যে এরাই সবকিছু করেছে। কিন্তু মালা জেগে বলে যে এই চোটটা সে পেয়েছে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে। আর এটা শুনে রাজের পুরো পরিবার মালার উপরে ইমপ্রেস হয়ে যায় এবং এই মেয়েটি যার সাথে রাজের অ্যাফেয়ার চলছিল সে মালার কাছে ক্ষমা চায় এবং মালা ক্ষমাও করে দেয়, কারণ ভুল তো মেয়েটারই ছিল, তার পতিদেব তো একদম ইনোসেন্ট। তো এই ফিল্ম থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে তোমার রেপ যাক না কেন, তোমার উপরে অ্যাসিড অ্যাটাক করতে ট্রাই করুক না কেন, তোমার উপরে সাপ ছেড়ে দেওয়া হলেও বা তোমাকে বেল্ট দিয়ে মারা হলেও বা তোমাকে যদি এইভাবেও মারা হয় যে তুমি হসপিটালে পৌঁছে যাচ্ছ এবং তোমার বরেরও যদি অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলে, তো ওমেন হিসেবে তোমার এটাই দায়িত্ব যে তুমি যাই করো না কেন তোমার সো কল্ড বরকে এবং শ্বশুর বাড়িকে তুমি ছাড়বে না। আর এত কিছুর পরও তোমার সির্ফ এম থাকবে যে তাদেরকে ইমপ্রেস করা। এবার আমার কিছু ওপিনিয়ন্স দিই। তোমরা অনেকেই বলতে পারো এই ফিল্মগুলো বানানো হতো তখনকার সমাজ ব্যবস্থার উপরে ডিপেন্ড হয়। হ্যাঁ, এটা খানিকটা ঠিক যে আগেকার সমাজ ব্যবস্থা এখনকার মতন উন্নত ছিল না, তো রিয়েলিটি দেখাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেটার একটা পদ্ধতি হয়। যদি দেখানো হতো যে এই কাজগুলো কোনো ভিলেন করছে এবং তারপরে সে শাস্তিও পাচ্ছে, তাহলে এই সবটা জাস্টিফাইড ছিল। কিন্তু এখানে যেমন ভাবে দেখানো হচ্ছে তাতে মনে হচ্ছে এই সবকিছু গ্লোরিফাই করা হচ্ছে। এখানে মালাকে আইডিয়াল বউ হিসেবে দেখানো হয়েছে যে এত সবকিছু মেনে নিয়েও সে বাড়ি ছেড়ে যাচ্ছে না, কিন্তু তার থেকেও আগে আসছে যে মালা বিয়েই কেন করতে চাইলো, সে রেপ করেছে, তাকে তো শাস্তি পেতে হতো, বিয়ে না। সো দিস ইজ রিয়েলি রং। প্রচুর লোক আছে যারা ফিল্মস দেখে ইন্সপায়ার্ড হয়, ইনক্লুডিং মি। তো অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো যে যারা এই ফিল্ম দেখে ইন্সপায়ার্ড হতো তাদের মনে কি থাকতো। মেবি মেয়েদের মনে হতো যে যাই কিছু হয়ে যাক না কেন আমরা সবটা অ্যাডজাস্ট করে নেব, তাহলে আমাদেরকে সমাজ ভালো বলবে। আর মেবি ছেলেদের মনে হতো আমি যাই করি না কেন বউ আমাকে ঠিকই মেনে নেবে। তোমাদেরও কি একই মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আজকের মতন এখানেই শেষ করলাম। এরকম ভিডিওস আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাংক ইউ।